নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একজন চিন্তানায়ক ও সমাজ সংস্কারকের ব্যাপারে আলোচনা করব, যার দূরদর্শিতা শুধু বাংলাতেই নয়, গোটা ভারতবর্ষে নবজাগরণের আলো ফেলেছিল। আজ তার জন্মবার্ষিকীতে আমরা স্মরণ করব তার যুক্তিবাদ, তার নারী শিক্ষা ও নারী স্বাধীনতা এবং শিক্ষার সপক্ষে একটি শক্তিশালী সংগ্রামের উৎসস্থল। আমাদের মধ্যে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী মলয় দেব। নমস্কার। রাজা রামমোহন রায়ের যে ধর্মীয় উদারতার ব্যাপারে যে উনি একটা উৎসস্থল তৈরি করবার চেষ্টা করেছিলেন, যে সর্বধর্মের মানে সত্য অনুসন্ধানের, এই প্রসঙ্গে আপনি একটু আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য। আমরা জানি যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে একটি দীর্ঘ তার্কিক ঐতিহ্য রয়েছে এবং ভারতবর্ষের ধর্মীয় বিচারধারা তারও একটা সুদীর্ঘ ইতিহাস আমরা খুঁজে পাব। প্রথমেই যদি আমার মনে পড়ছে, এই মুহূর্তে সম্রাট অশোকের রাজত্বকালে তৃতীয় যে বৌদ্ধ মহাপরিষদ অনুষ্ঠিত হয়েছিল, সেই বৌদ্ধ মহাপরিষদের মূল বক্তব্য ছিল বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সাধকগণ আসবেন, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন এবং সেই বক্তব্য উপস্থাপন করার সময় অন্য কোনো ধর্মের প্রতি আঘাত বা অন্য কোনো ধর্মের প্রতি এমন কোনো মন্তব্য করবেন না যাতে অন্য কোনো ধর্মের মানুষজন বা তারা অনুসারীরা কষ্ট পান। অর্থাৎ এবং এই যে মহাপরিষদগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই মহাপরিষদগুলোর মধ্য দিয়ে একটা বক্তব্যকেই তুলে আনার চেষ্টা করা হয়েছে যাতে সাম্য প্রতিষ্ঠা করা যায়, ঐক্য প্রতিষ্ঠা করা যায়, প্রত্যেক ধর্মের যে মূল কথা, সেই মূল কথাকে যাতে একীভূত করা যায়। এবং এখানটাতে যখন পরিবেশিত হবে এই অনুষ্ঠানগুলো হচ্ছে, তখন দেখছি আমরা যে রাষ্ট্র সেখানে প্রচুর পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করছে। তো এই এক উদার তার্কিক ঐতিহ্যকে নিয়েই উত্তরাধিকার সূত্রে রামমোহনও নিয়েছেন সেটাকে, এবং সেই উত্তরাধিকারকে বহন করেছেন তার চিন্তা চেতনার মধ্য দিয়ে। আমরা দেখি তিনি প্রথমে টুল বা পাঠশালায়, গুরু মহাশয়ের পাঠশালায় সেই সময়কার রীতি অনুযায়ী পড়াশোনা করেছেন। তারপরই সেই সময়কার রীতি অনুযায়ী চাকরি বাকরি করতে হলে আরবি ফার্সি শিখতে হতো, সেগুলো শেখার জন্য তার পিতা রামকান্ত তাকে পাঠিয়েছেন পাটনাতে। তারপর পাটনায় 12 বছর পড়াশোনা করার পর কাশীতে চলে গেছেন সংস্কৃত শিক্ষা নেওয়ার জন্য, এবং সেইভাবে তিনি ভারতবর্ষের বেদ, বেদান্ত, উপনিষদ যেমন পাঠ করেছেন, ঠিক তেমনি করে পাটনায় অবস্থানকালীন সময়ে তিনি কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কিত গ্রন্থাদি, কোরআন এবং তার পাশাপাশি ইসলামের যে যুক্তিবাদী গ্রন্থসমূহ রয়েছে, সুফি যে দর্শন, উদারতার যে সুফি দর্শন, সেই সুফি দর্শন সংক্রান্ত গ্রন্থাদি সেগুলো পাঠ করেছেন। এই পাঠ এবং তার পরবর্তী সময় আমরা দেখি যে এই পাঠগুলোর মধ্য দিয়ে তিনি কি করছেন, বাড়িতে এসে বাবার সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে যখনই কথাবার্তা বলেছেন তখন এই একেশ্বরবাদী চিন্তাভাবনা নিয়ে কথা বলেছেন এবং হিন্দুদের পৌত্তলিকতা সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রথম কলম ধরেছেন। এই গ্রন্থটি তার প্রকাশিত তখনও হয়নি, সেই সময় প্রকাশের ব্যবস্থা ছিল না। তারপর বাবার সঙ্গে এই নিয়ে তার বিরোধ তৈরি হয়ে যায় এবং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তারপর তিনি প্রায় 4 বছর উত্তর ভারত পরিভ্রমণ করেছেন এবং বৌদ্ধ ধর্ম দর্শন সম্পর্কে জানার জন্য সেই সময় তিব্বত চলে গেছেন। গিয়ে দেখলেন সেখানে যে লামা এবং তাদেরকে নিয়ে যে পৌত্তলিক ব্যাপার, সে ব্যাপার বৌদ্ধদের মধ্যে, সেগুলো দেখে তার মনে হলো যে পৌত্তলিকতার বিরুদ্ধে মানে বিদ্রোহ ঘোষণা করে দেশ থেকে তিনি এলেন, বাড়ি ছেড়ে এলেন, এখানে তো তাই তিনি সেখানে যখন বিরোধিতা করেছেন, একজন আপনারা ভাবুন যে সেই সময়ের প্রেক্ষিতে তিব্বতে গিয়ে বিরোধিতা করছেন। তো এই বিরোধিতার ফলে দেখা যাচ্ছে যে সেই সময় অনেকেই তার বিরুদ্ধে যে তার এই কথাগুলোকে গ্রহণ করতে রাজি হননি। তো সেই সময়ে নানা রকমের সমস্যাও অল্প স্বল্প হয়েছে। তো সেই সমস্যাকে অতিক্রম করে তিনি কিন্তু এগিয়ে এসছেন এবং জীবনের একটা বিশেষ মুহূর্তে আমরা দেখব এই যে ধর্মীয় উদারতার প্রশ্নে একটা বড় ব্যাপার হচ্ছে ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা করা। এই ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠার মূল বক্তব্য কি এখানে, যে ব্রহ্ম এক এবং অনাদি। এই ব্রহ্ম যে এক, সেই এক ঈশ্বরের
সম্পর্কে তার বক্তব্য তিনি উপস্থাপনের চেষ্টা করেছেন। সেই উপস্থাপন করতে গিয়ে তিনি বেদব্যাসের যে আচ্ছা, আমার একটা প্রশ্ন মাঝখানে, আমরা মানে এখনকার সময়ে যে ঘটনাবলী পত্রপত্রিকা খুললে দেখতে পাই, এগুলির মধ্যে আমরা প্রচুর পরিমাণে ধর্মীয় বৈষম্য এবং ধর্মীয় যে মানে মূল ধারা থাকে, একটা গভীরতার মধ্যে যে কথাবার্তাগুলি ধর্মীয় গ্রন্থে আছে, যেগুলি জীবনে প্রয়োগ করবার কথাগুলি যেখানে উল্লেখ করা আছে, সেই জিনিসগুলি মানে কেন ঘটছে, মানে এই বৈষম্যতাটা কেন তৈরি হচ্ছে, এত তীব্র এবং উগ্রভাবে ধর্মীয় বৈষম্যের বহিঃপ্রকাশটা কেন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে রামমোহনের আদর্শ মানে আমাদের কতটা মানে ধারণ করা উচিত বলে আপনার মনে হয়? আসলে দেখুন, রামমোহন এমন এক ব্যক্তি ছিলেন, তিনি ভারতবর্ষের যেখানে যখন থেকেছেন সেই সময়কার ধর্মসূত্রগুলোকে অধ্যয়নের চেষ্টা করেছেন। তাহলে মূল কথা হচ্ছে যে পৃথিবীর নানা ধর্ম গ্রন্থ পাঠ করে তার মূল এসেন্স, মূল সত্যকে খুঁজে যদি আমি পেয়ে যাই, তাহলেই আমি কি করব, আমি বুঝতে পারবো যে পৃথিবীতে যতগুলো ধর্ম সম্প্রদায় রয়েছে তাদের মূল বক্তব্য একই, মানুষের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, পরস্পরের প্রতি প্রীতি, ভালোবাসার মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ তৈরি করা, মানুষে মানুষে ঐক্য প্রতিষ্ঠা করা। রামমোহন এই কাজই করতে চেয়েছেন, কারণ তিনি যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন, সেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি সৃষ্টি স্মৃতি প্রলয়ের যে কর্তা, সেই কর্তা পরম ব্রহ্মের উপাসনা করেছেন। এবং সেখানে উপাসনা কারা করতে পারবে? যে কোনো ধর্ম সম্প্রদায় বর্ণের মানুষ সেখানে গিয়ে উপাসনা করতে পারবে। আপনি বলতে চাইছেন মানে এই বৈষম্যতা যেটা আমরা দেখতে পাই মূলত আসছে ব্যাপারটা শিক্ষা থেকে, শিক্ষা প্রকৃত শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে না পারি, তাহলে আমাদের মধ্যে সমস্যাগুলো তৈরি হবে। আপনি ভাবুন, মানে আপনি বলছিলেন রামমোহন এই সময়ে কতটা প্রাসঙ্গিক। রামমোহন এই সময়ে প্রাসঙ্গিক এই কারণেই, যখন তিনি দেখতে পেয়েছেন মানে একজন সমাচার চন্দ্রিকা নামে একটি পত্রিকায় একজন মিশনারি লিখছেন যে হিন্দু ধর্মের যা কিছু আছে, এমনকি এই সমস্ত কিছুর মধ্যে বুজরুকি রয়েছে, আমাদের যে জন্মান্তরবাদ, আমাদের যে জুনিতত্ত্ব, যে 33 কোটি জন্ম সংক্রান্ত এই ব্যাপারগুলো সমস্ত কিছু নিয়ে তিনি একটি বিরূপ মন্তব্য করেছেন। তারপরই রামমোহন কী করলেন, এর প্রতিবাদে তিনি কিন্তু লিখলেন, তিনি নিজে ব্রাহ্ম, কিন্তু যখন দেখেছেন যে আমাদের ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের প্রতি আঘাত আসছে, সেই আঘাতের বিরুদ্ধে তিনি কি বলেছেন, তিনি বলছেন, একটা লেখা লিখলেন। এবং সেই সময় যেহেতু ব্যাপটিস্ট মিশনারি, তার লেখাটা ছাপলো না, তাই সঙ্গে সঙ্গে এই তেজও থাকতে হবে, সঙ্গে সঙ্গে তিনি ব্রাহ্মণ সেবদী পত্রিকা প্রকাশ করলেন এবং একই সঙ্গে ব্রাহ্মণিকাল ম্যাগাজিন, একই সঙ্গে এই দুটো একই জিনিস দুটো ভাষায় প্রকাশ করলেন। এবং তার পাশাপাশি তিনি কি বললেন, যে পাদ্রীরা যে কাজগুলো করছেন সেক্ষেত্রে তারা কি করছেন, তারা 3টে সূত্রকে অবলম্বন করেছেন। আপনি দেখবেন আজকের সময়ের সঙ্গে কি মিলে যায়। প্রথম সূত্রটা হচ্ছে যে হিন্দু এবং ইসলাম ধর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে যে সমস্ত গ্রন্থাদি রয়েছে, গ্রন্থাদিতে যে সমস্ত দেবতা এবং বহুত্ববাদ সংক্রান্ত ব্যাপার রয়েছে, সেগুলো সম্পর্কে, সেগুলোর বিরুদ্ধে গিয়ে পুস্তিকা প্রচার করা। যে কোনো জায়গাতে দাঁড়িয়ে, আমি একটু যে কোনো জায়গাতে দাঁড়িয়ে দণ্ডায়মান জনসভা করে নিজের ধর্মের উৎকৃষ্টতা এবং অন্যের ধর্মের অপকর্ষ প্রচার করা। এবং তৃতীয় যে কথাটা হচ্ছে যে কোনো সাধারণ মানুষ যারা দুর্বল, তাদেরকে একটা ছোট্ট চাকরি পাইয়ে তাদের পরিবার প্রতিপালন করে তাকে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে আসা। এই যে ব্যাপারগুলো আজকের সময়েও রয়েছে। কিন্তু এই রামমোহনই আবার একেশ্বরবাদী খ্রিস্ট ধর্ম প্রচারে ভারতবর্ষে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই রামমোহনই বাইবেলের অনুবাদে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এই অনুবাদের সূত্রেই এই অনুবাদের সূত্রেই অ্যাডাম সাহেবের সঙ্গে তার পরিচয়, যে অ্যাডাম সাহেব একেশ্বরবাদী খ্রিস্ট ধর্ম প্রচারের ক্ষেত্রে ঈশোপনিষদ অনুবাদ করেছেন এবং অন্যান্য অনেকগুলো বেদান্ত দর্শন, আমি যেটা শুরুতেই বেদব্যাস এবং শঙ্করের ভাষ্য, এগুলো টিকা গ্রন্থাদি এগুলো রচনা করেছিলেন। এবং তার সমস্ত রচনায় ছিল বিচার, তর্ক, যুক্তি প্রতিষ্ঠা করা, যুক্তিবাদী দৃষ্টিতে সমস্ত কিছুকে বিচার করা। এই যখনই আপনার মনের মধ্যে যুক্তির জায়গাটা তৈরি হয়ে যাবে না, তখন আপনি দেখবেন যে আপনি কি ধর্ম বা কোন বর্ণের মানুষ, সেই ধর্ম বর্ণ আপনার কাছে মুখ্য হবে না, আপনি যে মানুষ সেটাই বড় হয়ে উঠবে। আমাদের সমাজের মধ্যে এখনও বা আমাদের গোটা পৃথিবীর মধ্যে এই সমস্যাগুলো রয়ে গেছে। আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত যেন আমরা আসলে কি খাবলে এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে পড়ার চেষ্টা করছি। রামমোহন জৈন কল্পসূত্র পড়েছেন, ওই একেশ্বরবাদী
চিন্তাকে প্রতিষ্ঠিত করার জন্য। রামমোহন শুরুতেই বলেছিলাম বৌদ্ধ দর্শন পড়ার জন্য তিব্বত চলে গেছেন এদেরকে জানার জন্য, ঠিক তেমনি করে বেদান্ত পড়েছেন, কুরআন পাঠ করেছেন, বাইবেল পাঠ করেছেন, এবং যেখানে প্রয়োজন হয়েছে সেখানে মিশনারিদের সঙ্গে তর্কযুদ্ধ করতে গিয়ে তিনি কখনো কোনো ধর্মকে আক্রমণ করেন, কোনো ধর্মের আক্রমণ নেই। একটা মাঝখানে একটা প্রশ্ন করছি, মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় রামমোহনের মানে রামমোহন সম্পর্কে জানার কতটা অবকাশ তৈরি করা আছে বলে আপনি জানেন বা মনে করেন তৈরি করতে হবে, এই সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের এনইপি মানে নিউ এডুকেশন পলিসি 2020 যে শিক্ষানীতি প্রবর্তন করার চেষ্টা চলছে, সেখানটাতে আমরা ভারতীয় ঐতিহ্যের উপর গুরুত্ব আরোপের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, এই এনইপির যে সিলেবাস মডিউল তৈরি হচ্ছে, সেখানে প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্যের পাশাপাশি যদি আমরা ভারতীয় মনীষীদের জীবন এবং তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করি, তাহলে এখানে একটা বড় সুযোগ তৈরি হয়ে যাবে এরকমের মানুষদের কর্ম এবং তাদের জীবন সাধনা কীভাবে তারা লড়াই করেছিলেন সেগুলো নতুন প্রজন্মকে জানানোর। সাধারণত আমাদের যে সিলেবাসগুলো রয়েছে সেখানে আমরা 9-10-এ দেখব যে সতীদাহ প্রথা নিবারণের ক্ষেত্রে রামমোহনের বড় অবদান রয়েছে, এবং রামমোহন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং কিছু গ্রন্থাদি রচনা করেছিলেন, এই বলে মোটামুটিভাবে আমাদের সিলেবাসের মধ্যে একটা ছোট্ট অংশ জুড়ে রামমোহন থাকেন। আমাদের সাহিত্যের যে ক্লাসের পাঠক্রম তৈরি হয়, সেই পাঠক্রমে আমরা সামাজিক প্রেক্ষিত এবং তার সঙ্গে রামমোহনের সাহিত্যকৃতি গদ্যকার হিসেবে রামমোহন তার যুক্তি নির্ভর গদ্য, তর্ক নির্ভর গদ্য, বিচার নির্ভর যে গদ্যগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি সাধারণত। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের এই যে নতুন এডুকেশন পলিসিতে আমাদের যে মডিউলগুলো তৈরি হবে, সেক্ষেত্রে যদি আমরা চেষ্টা করি, তাহলে এ ধরনের ভারত চিন্তকদের, সমাজ চিন্তকদের আর একটু গুরুত্ব দিতেই পারি। দিলে পরে নতুন প্রজন্ম আরও বেশি করে এই মানুষদের জানবে, এবং তাদের জানা শুধু নয়, তাদের কর্মকে যদি সঠিকভাবে জানা যায়, উপলব্ধি করা যায়, তাহলে আমরা আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে এই সমাজকে পরিচালিত করতে পারবো, আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। রামমোহন যখন একেশ্বরবাদের প্রচার করছেন, তখন কিন্তু তিনি একা, তার সঙ্গে খুব কম মানুষকেই আমরা দেখেছি। বৃহত্তর সমাজ তার বিরোধী ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মেরুদণ্ডকে রিজু রেখে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা করতে গেলে আমাদেরকে ওই নিবিষ্ট চিত্তে পড়াশোনা করা, এবং পড়াশোনার মধ্য দিয়ে যে আমি সত্যের পথেই এগিয়ে যাচ্ছি, এই সত্যের পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে যদি আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, এবং আমি যে কাজ করছি সেই কাজটা সমাজের জন্য করছি, যা পৃথিবীর মানুষের জন্য করছি, এই চিন্তা যদি আমার মধ্যে দৃঢ়মূল হয়ে যায় যে আমি কোনো অন্যায় করছি না, আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছি না, তাহলে কিন্তু কেউ আমাকে এই সত্যের পথ থেকে টলাতে পারবে না। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথা বললেন দাদা। এখন আমরা তার যে প্রধান প্রসঙ্গ, রামমোহন যে সতীদাহ প্রথা, যেটা যেরকম একটা বর্বর প্রথা ছিল, সেই প্রথার বিরুদ্ধে যে তার লড়াইটা ছিল, সেই লড়াইটার পেছনের ইতিহাস এবং নারী স্বাধীনতা, নারী পুরুষ সমতার যে বিষয়টা, এই বিষয়গুলির প্রতি যদি একটু আলোকপাত করেন। আমাদের দেশে নানা রকমের সংস্কার রয়েছে, এরকমই একটি জঘন্য সংস্কার সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা আমাদের সমাজের যে বৃহৎ অংশের মানুষ যারা, সমাজের পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে পুরুষ তার নিজের স্বার্থেই এগুলো প্রণয়ন করেছে। পতির অনুগামিনী হবার অর্থ এই নয় যে পতির সঙ্গে চিতায় গিয়ে উঠতে হবে। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু বলেছিলেন, বহু আগে আমি পড়েছিলাম, মনে পড়ছে এখন, যে পতির কেউ একজন পতিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন কেউ একজন উনার স্ত্রীকে পেছনে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ যাওয়ার পর পেছন দিক থেকে নিয়ে চলে আসবে। অথচ এর অপব্যাখ্যা হতে 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 পতির সঙ্গে স্ত্রীকে সহগামিনী করা হচ্ছে। এবং এই প্রথাটা দেখুন কত বড় ভয়ঙ্কর, যে একজনের স্বামী মারা যাবার পর, সেই সময় বাল্যবিবাহ প্রচলিত ছিল, একাধিক বহু বিবাহ প্রচলন ছিল, ফলে এই যে এবার দেখুন এর মূল সমাজ সেটাকে সমর্থন করছে। এবার দেখুন মূল ব্যাপারটা কি বলুন তো, মূল ব্যাপারটা সম্পত্তি। যেহেতু বহু বিবাহ প্রচলিত ছিল, অনেকগুলো সন্তান সন্ততির ব্যাপার থাকতো, এই বিধবাদেরকে প্রতিপালন কিভাবে করা হবে, সুতরাং তাকে জ্বালিয়ে একসঙ্গে শেষ করে দাও। এক্ষেত্রে কি হচ্ছে, স্বামী যখন মারা যাচ্ছেন, মারা যাবার পরপরই একদিকে টেনশন, একদিকে একটা কী রকমের একটা বিপদ, প্রত্যেকটা মানুষের প্রিয়জন যখন মারা যায়, এই রকম অবস্থায় ওই মহিলাকে, বিধবাকে খাবার দেয়া হতো না।
খাবার না দিয়ে তারপর যখন সে ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত হয়ে যেত তখন তাকে ভাঙের নেশা খাইয়ে দেওয়া হতো, প্রচণ্ডভাবে ভাঙের নেশা খাইয়ে তার সমস্ত রকমের সে উদ্ভ্রান্তের মতো হয়ে যেত এবং তখন তার কাছ থেকে অনুমতি নেওয়া হতো যে তুমি সহমরণে যাচ্ছ। হ্যাঁ, এই অনুমতিটুকুই নেওয়া হতো। অথচ শাস্ত্রে বলা, শাস্ত্রের যে ব্যাপারগুলো শাস্ত্রে যেভাবে বলা হয়েছিল, রামমোহন তো সেই শাস্ত্র থেকেই যুক্তি দিয়ে প্রতিপন্ন করেছেন যে সতীদাহ শাস্ত্রের, আমাদের যে ভারতীয় শাস্ত্র ব্যবস্থা সেই শাস্ত্র ব্যবস্থার পক্ষে কথা বলে না। হ্যাঁ, সতীদাহের পক্ষে শাস্ত্র নয়। আন্দোলনে কি উনি একা ছিলেন না সঙ্গে অনেক মানুষ যুক্ত হয়েছিল? রামমোহনের আসলে দাদার মৃত্যুর পর, জগনমোহনের মৃত্যুর পর তিনি তার মানে বিধবা বৌদির সহমরণ দেখে প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না এই জঘন্য প্রথাকে নির্মূল করা সম্ভব ততদিন পর্যন্ত তিনি এর বিরুদ্ধে লড়াই করে যাবেন। এরপর আমরা দেখলাম যে লর্ড ওয়েলেসলি যখন বাংলায় গভর্নর হয়ে এসছেন, ভারতবর্ষে সেই সময় ব্রিটিশ ভারতে গভর্নর হয়ে এসছেন, তার শাসনকালের শেষ দিকে 1805-এ এই জঘন্য প্রথার বিরুদ্ধে কথাবার্তা উঠে এবং সেই সময়কার কালেক্টর, দেওয়ানি ব্যবস্থা যারা আধিকারিকরা ছিলেন এরা এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। হ্যাঁ, আর তারপর আমরা দেখব যে সেই সময়ে একজন ভদ্রলোক ছিলেন জে প্যাগান। তখন তিনি লিখেছিলেন দি সতীশ ক্রাই টু ইন্ডিয়া নামে একটি পুস্তিকা লিখেছিলেন এবং তিনিও একটা আবেদন করেছিলেন সেই সময়কার গভর্নরের বিরুদ্ধে যে এরকমের জঘন্য প্রথা বন্ধ করা হোক। এবং তার পর আমরা দেখি যে রামমোহন রায় সতীদাহের বিরুদ্ধে যে প্রবর্তক নিবর্তক সংবাদ গ্রন্থটি 1, 2, 3, 4 ভাগ পর্যন্ত তিনি লিখেছিলেন এবং সেগুলোর ইংরেজি অনুবাদ ইংরেজি অনুবাদও তিনি করেছেন। তো এই অবস্থায় কি হচ্ছে, একদিকে কিছু উদারপন্থী মিশনারি এবং কিছু ভারতবর্ষের সেই সময়কার শাসকদের মধ্যেও তো ভালো ইংরেজ ছিলেন, সেই ভালো ইংরেজ এবং কিছু উদার মানুষ, আর তার পাশাপাশি এখন বিদেশি শাসক তো সঙ্গে সঙ্গেই দেশীয়দের আচার সংস্কারের মানে সংস্কার নিয়ে কথা বললে পরে তাদেরও ভয় আছে যে আমাদের বিরুদ্ধে যদি প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে। তখন দেশীয় মানুষ হিসেবে রামমোহন লড়াই করেছেন এবং তার সঙ্গে সেই সময়ে এই সতীদাহ প্রথার সপক্ষে খুব বেশি দেশীয় মানুষ পেয়েছিলেন এরকম নেই, কারণ রাজা রাধাকান্ত দেব থেকে শুরু করে সেই সময়কার তাবড় নেতারা সকলেই তো এর বিরোধিতা করেছেন। উইলিয়াম বেন্টিং যখন এলেন তখন 1829 খ্রিস্টাব্দে এই জঘন্য প্রথা ভারতবর্ষে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এটাই তার জীবনের একটা বড় কীর্তি এবং এখানেই শেষ করেননি তিনি এই প্রথা লড়তে গিয়ে তার জীবনের যে কত স্বার্থ ত্যাগ করেছেন তার হিসেব নেই। এটা কিন্তু সেই সময়কার দিনে মানুষ কতটুকু ভবিষ্যতের দিকে তার খেয়াল বা কতটুকু আধুনিক হলে পরে এরকম পদক্ষেপ নিতে পারে। এরপর দেখুন মজার ব্যাপার হচ্ছে এই যে বিধবারা এখন আর সহমরণে যাচ্ছেন না, তারপর এরা খাবেন কি এই চিন্তাও করেছেন। ফলে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার নিয়েও কথা বলেছেন এবং সে নিয়ে তিনি দায়াধিকার নিয়ে তোমার অনেক লড়াই করেছেন। সেখানে প্রতিষ্ঠা করেছেন যে স্বামীর মৃত্যুর পর পুত্রদের সঙ্গে স্ত্রীও 1 ভাগ পাবেন। আজকের সময়েও আমরা কিন্তু যে স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পত্তিতে পুত্রদের সঙ্গে স্ত্রীর যে অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রাজা রামমোহন রায়। ভাবুন তো। এরপর মেয়েদেরকে ওই প্রবর্তক নিবর্তক সংবাদেই এক জায়গায় বলা হচ্ছে, তিনি নিজেই বলছেন আপনারা মেয়েদেরকে অল্প বুদ্ধি বলেন, আপনারা কবে মেয়েদেরকে বিদ্যা শিক্ষা দিয়েছেন, তাদের পরীক্ষা নিয়েছেন। আমাদের শিক্ষাটা যেন এমন হয় যে রবীন্দ্রনাথ শিক্ষা সম্পর্কে আক্ষেপ করে বলেছেন চালুনি দিয়ে জ্বলানোর মতো। হ্যাঁ, আমরা যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছি চালুনি দিয়ে জ্বলানোর মতো, তো ফুটা কলসি দিয়ে জ্বলানলে হবে না। আমরা যে শিক্ষাটুকু গ্রহণ করি সেই শিক্ষা আমাদের যেন পরিপূর্ণ করতে পারে। পরিপূর্ণ মানুষ যদি আমি হয়ে যেতে পারি, পরিপূর্ণ মানুষ হতে পারলে আমাদের মধ্যে এই ধরনের সংকীর্ণ চিন্তাভাবনা থেকে আমরা মুক্ত হতে পারবো। রামমোহন সেই সময়ে দাঁড়িয়ে স্ত্রী এবং পুরুষের শিক্ষার অধিকারের কথা বলছেন। আমি যেটা বলছিলাম যে আপনারা অল্প বুদ্ধি বলেন, তো কবে পরীক্ষা করে দেখেছেন? পরীক্ষা করে দেখুন, আগে দেখুন যে সে তাকে উপযুক্ত শিক্ষা দিতে পেরেছেন কিনা। যদি সে না নিতে পারে তাহলে আপনারা বলবেন যে ঠিকই আছে, তার মানে ও অল্প বুদ্ধি এবং ওকে শিক্ষার দরকার নেই। কারণ আপনারা যাদের পরীক্ষা নিয়েছেন, মৈত্রী, গার্গী, লীলাবতী এবং অন্যান্য যে সমস্ত মহিলাদের, সেই সময়কার মহিলাদের পরীক্ষা নিয়ে তারা তো সবাই স্ব কাজে স্ব কীর্তিতে অমর হয়ে রয়েছেন। কেন এরকম করে মেয়েদেরকে দাবিয়ে রাখা হবে? মানে সমাজের অর্ধেক অংশকে দাবিয়ে রাখা যাবে না। সমাজকে এগিয়ে যেতে হলে সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা যদি সমকালের দিকে তাকাই, আপনার কি মনে হয় যে রামমোহন রায়ের যে মানে এই আদর্শ না, আমি বলছি ওনার যে কাজ, ওনার যে এই ইমপ্লিমেন্টেশন করার ক্ষমতাটা, মানে প্রয়োগ করার যে ক্ষমতাটা সমাজে, মানে
এই যে সমাজের বিভিন্ন ইস্যুগুলির প্রতি নজর দিয়ে সেটা বদলানোর যে ক্ষমতা, এই ধরনের মানুষ বা এই ধরনের মনন তৈরি করার জন্য মানে কি করা যায় ছাত্রদের মধ্যে, মূলত ছাত্রদের মধ্যেই বলছি, নবীন প্রজন্মের কথাই বলছি। পড়াশোনা একেবারে পড়াশোনার বিকল্প কিছু নেই, সঠিকভাবে তাকে পড়াশোনা করতে হবে। এই যে রামমোহন পড়াশোনাটা করেছিলেন, লাগাতার পড়াশোনা করে গেছেন এবং কোনো রকমের ফাঁকি নেই এই পড়াশোনায়। যখন কারোর একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, ভারতবর্ষের ন্যায় দর্শনকে কিভাবে পড়েছেন আপনি যদি তার মানে যে সমস্ত গ্রন্থাদি তিনি লিখেছেন সেই সমস্ত গ্রন্থের মধ্যে দেখবেন যে কিভাবে তিনি পরমতকে শ্রদ্ধার সঙ্গে খণ্ডন করেছেন। কারোর বিরুদ্ধে কোনো আক্রমণ নেই, কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি কখনো আক্রমণ করেননি। এই যে আক্রমণ না করে অন্যের মতকে খণ্ডন করা, শ্রদ্ধা। আপনি একজন অধ্যাপক, আপনি অনেক ছাত্রর সঙ্গে প্রতিদিনই আপনার মানে ভাবের বিনিময় হয় বা কথার বিনিময় হয়। আপনি কি আশাবাদী যে এইরকম শিক্ষিত মানুষ আবার দেশে তৈরি হবে বা হয়ে রয়েছে? আপনি আপনার চোখে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টায়, পরিবর্তনকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আজকের সময়ে আমাদের দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করছে না এরকম নয়, অনেকে অনেক দিক থেকে পড়াশোনা করছে। কেউ হয়তো মহাকাশ গবেষণার দিকে যাচ্ছে। সমাজের যে বিষয়গুলো রয়েছে, আমরা আসলে এই সোশ্যাল সায়েন্স, আর্টস, এই বিষয়গুলোকে কিভাবে দেখছি এখন? না, আমি বলছি এই যে কন্ট্রিবিউশনটা, সমাজের জন্য কন্ট্রিবিউশন, কারণ সমাজের জন্য কন্ট্রিবিউশন আমাদের কি করতে হবে? আমাদের গঠনমূলক আলোচনার মধ্যে এগিয়ে যেতে হবে। গঠনমূলক আলোচনা যাতে করতে পারি এবং তার পাশাপাশি আমরা যাতে মানুষকে সচেতন করতে পারি, সেই সচেতনতার ব্যাপার নিয়ে আমাদের ভাবতে হবে। রামমোহন বহুবিবাহের বিপক্ষে ছিলেন, রামমোহন আন্দোলন করেছেন এই বিষয় নিয়ে। তারপর আমাদের স্ত্রী শিক্ষার কথা যেটা বললাম, তিনি স্ত্রী শিক্ষার পক্ষে ছিলেন, এমনকি ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন। তিনি বলছেন যে সেই সময়ের প্রেক্ষিতে 1823 খ্রিস্টাব্দে ইংরেজি শিক্ষা অবশ্যই প্রবর্তন করা উচিত, কারণ আমাদের দেশে সংস্কারে আমরা নিমজ্জিত। এই অবস্থায় ইংরেজি শিক্ষা ছাড়া আমাদের বিকল্প নেই। আর পাশ্চাত্যের বিজ্ঞানকে আমাদের মধ্যে প্রয়োগ করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মানসিকতা যখন তৈরি হয়ে যাবে, ইংরেজি শিক্ষার প্রসার এবং বিজ্ঞান মানসিকতা যখন তৈরি হয়ে যাবে, তার মধ্য দিয়ে কি হবে? আমাদের চিন্তা চেতনা প্রসারিত হবে। এবং এই মুহূর্তে যে প্রসারিত নয় এমন অনেকেই অনেক কাজ করছেন, কিন্তু সমাজের মানে নারী এবং পুরুষকে সমদৃষ্টিতে দেখার মানসিকতা এখনো বোধহয় আমরা তৈরি করে উঠতে পারিনি। এর জন্যই তো আজকের সময় আমাদের পার্লামেন্টে নারীদের জন্য পৃথক সংরক্ষণের কথা ভাবতে হচ্ছে। 33% সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে বলুন, পঞ্চায়েত নির্বাচনের প্রায়োগিক দিকটার দিকে আমাদের নজর দিতে হবে। এবং এই কথা ভেবেই তো দেখুন, মানে ভ্রূণ হত্যার মতো একটা ঘটনা আমাদের দেশে এখনো হচ্ছে। তাই আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। এই যে স্লোগান আমাদের সামনে দিলেন, এর উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে নারীদেরকে পুরুষের সমান করতে পারি, তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারি। সে তো আমাদের ধর্মশাস্ত্রে ওই কথাই রয়েছে, নারীদেরকে উপযুক্তভাবে শিক্ষা দাও, শিক্ষা দিয়ে তারপর তাদেরকে পাত্রস্থ করো, শিক্ষা না দিয়ে নয়। কিন্তু আমরা আমাদের ধর্মশাস্ত্রকেও ভালোভাবে মানছি না, আমরা আমাদের সমাজ সংস্কারকদের চিন্তাগুলোকে ভালোভাবে গ্রহণ করছি না। আসলে এর পেছনে রয়ে গেছে আমাদের ওই সংস্কারে নিমজ্জিত মানসিকতা। এই সংস্কারে নিমজ্জিত মানসিকতা থেকে মুক্তির জন্যই প্রধানমন্ত্রীকে উদাত্ত সুরে আমাদের কাছে, জাতির কাছে আহ্বান করতে হচ্ছে যে বেটি তোমার ঘরের মেয়েদেরকে তুমি উপযুক্ত শিক্ষা দাও এবং তাদেরকে উপযুক্তভাবে বাঁচার সুযোগ দাও। এই বাঁচার সুযোগ যখন মেয়েরা পাবে, তখন তারা উপযুক্ত শিক্ষার সঙ্গে যখন তারা শিক্ষা নিয়ে তারা যখন বড় হয়ে উঠবে, তখন আমাদের দেশ দেখবেন কতটা এগিয়ে যায়। কারণ একজন মা একটি সন্তানকে যে শিক্ষা দিতে পারে, একজন বাবার পক্ষে সেই শিক্ষা হয়তো সবসময় দেওয়া সম্ভব নয়। কারণ মায়ের কাছে সন্তান মানে প্রথম মাই হচ্ছেন সন্তানের প্রথম পাঠশালা। যখন আমরা আমাদের প্রত্যেক মাকে সুশিক্ষিত করতে পারবো, প্রত্যেক মায়ের হাত ধরে যে সন্তানরা আগামী দিনে এগিয়ে আসবেন, তারা আমাদের দেশের এক একজন এরকমই বড় মহাপুরুষ হবেন। হ্যাঁ, এই মাদেরকে আমাদের প্রণাম জানাতে হবে। আর এই মাদের জন্যই সারা জীবন লড়াই করে গেছেন। এই মায়ের ক্ষেত্রে কোনো জাতি ধর্ম বর্ণ ছিল না। রামমোহন সারা জীবন গোটা পৃথিবীর মানুষের জন্য তার জাগৃত বিবেক এবং চৈতন্য নিয়ে লড়াই করেছেন। আসলে রামমোহন রায়কে যদি শ্রদ্ধাঞ্জলি জানাতে হয়, তাহলে প্রধানত তার চিন্তা, আদর্শ এবং শিক্ষার প্রায়োগিক দিকগুলোকেই আমাদের বারবার নিজেদের মধ্যে প্রসারিত করবার চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ শ্রী মলয় দেবকে আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার।